দর্শকদের জন্য একটুখানি যদি ভালোভাবে বুঝিয়ে দেন একটু, যে কারণ এটা তো আপনাদের একটা টার্ম, ডিফেন্সের টার্ম, এই ডিপ স্টেট আসলে কি? দেখুন, ডিপ অ্যাসেটস বা ডিপ অ্যাসেট যারা বলি আমরা, ওরা ওরা কিন্তু কোনো জিনিস নয়, টেকনিক্যাল জিনিস নয়, ওরা মানুষ যাদেরকে ডিজি আইএসআই বা পাকিস্তানের আইএসআই হয়ে যারা কাজ করে। এর মধ্যে পলিটিশিয়ান হতে পারে, এর মধ্যে মন্ত্রীও হতে পারে, এর মধ্যে সাধারণ মানুষ হতে পারে, এর মধ্যে আমাদের মাদ্রাসার কোনো লোক হতে পারে, এখানে মেম্বার অফ মানে অনেকগুলো ইলেক্টেড মেম্বার হতে পারেন এখানে। এই যে ডিপ স্টেট আছে, ওরা নিজের কাছে বুকের কাছে রেখে দেয়, ওদের আইডেন্টিটি লুকিয়ে রেখে দেয়, ওরা ধাপে ধাপে ওদের সাহায্য করে যেতে এটাই সোসাইটিতে ওরা একটা নাম অর্জিত করুক, আর একটা কারেক্ট টাইম আসলে ওদেরকে অ্যাক্টিভেট করা হয়। এটাই ডিপ স্টেট। আমি বলে যাচ্ছি কি ডিপ স্টেট বা ডিপ অ্যাসেট যেটা আমরা বলি, এটা পাক আইএসআই কি করেছে, আমাদের এই যে বাংলাদেশের চারদিকে আমাদের রাজ্যগুলি আছে, ওর মধ্যে আছে পশ্চিমবঙ্গ, ওর মধ্যে আছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা আর মণিপুর। এই সব জায়গায় আইএসআই যখন ওদের তুঙ্গে ছিলেন, ওরা যখন আমেরিকা থেকে আগেস্ট আফগানিস্তানে পয়সা পেতেন, ওরা এখানে মানুষগুলো তৈরি করেছেন, আর ওই মানুষগুলোকে ওদের পয়সা দিয়ে, ওদের ট্রেনিং দিয়ে, ওদের বাইরে দিয়ে, মোটিভেশন দিয়ে ওরা বড় করেছেন। ওদের কিন্তু আইডেন্টিটি খুব ক্লোজলি গার্ডেড সিক্রেট, যেটা টপ সিক্রেট ফাইল বলি আমরা, ওরা কোড নেম দিয়ে জানা যায়। এটা অনেকগুলো আপনি বইতে দেখতে পারবেন, রাইট রাইট। এদেরকে অ্যাক্টিভেট করার জন্য উনি ডিজিআইএসএ এসেছেন বাংলাদেশে। ডিজিআইএসএ বাংলাদেশকে কি দেবে? তাহলে তো এটা অবশ্য ভারতের কাছে একটা বড় থ্রেট, একটা বড় বিপদ। এটা তো আমাদের জন্য বিপদ নয়, এটা বাংলাদেশের জন্য বিপদ। এটা নতুন ভারত আছে, একটা বোমা যদি এখানে হয়, ওখানে আপনি জানেন কেউ ছাড়া পাবে না, এটা ওরাও জানে। তাই জন্য তো বলছি, ডিজিআইএসআই এসে বাংলাদেশকে কি দেবেন? বাংলাদেশের ডিজিএফআই কে কিছু দিতে পারবেন না উনি। পয়সা ওদের কাছে নেই, ওয়েপন ওদের কাছে নেই, তাহলে ওদের কি আছে? ডিপ অ্যাসেটস। তার মানে একটা টাইম ফ্রেম ওরা বলবেন যে এই টাইম ফ্রেমে 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর আমি তোমাদের জঙ্গি ট্রেনিং করার জন্য এত লোক দিচ্ছি। দ্যাট ইজ ইনসাইড, যেটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। ওখানে জামাত ইসলাম বাংলাদেশ ওদের নিজে গুরু লোককে ওরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ট্রেনিং করছে। এটা কারা ট্রেনিং করাচ্ছে আপনি দেখলেন তো? এটা কাশ্মীরের একটা জঙ্গি এখানে ধরা পড়লো আমাদের। উনি কোথায়? ক্যানিং এ। ওখান থেকে নদী পথ দিয়ে যেত, ওখানে ট্রেনার। তার মানে ডিজিআইএসআই যিনি আছেন, উনি আছে কথা বলবেন কি আমি তোমাদের বাংলাদেশে যেটা জঙ্গি দিয়ে কোনো জঙ্গি ছিল না, তোমাদের জঙ্গি ট্রেনিং জন্য আমি কি দেবো? নাম্বার 1। নাম্বার 2, বর্ডারের কাছে আমাদের দিকে ওদের ডিপ অ্যাসেট যারা আছে, যাদের ওদের সিক্রেট ফাইল আছে, ওর মধ্যে পলিটিশিয়ান হতে পারেন, ওর মধ্যে প্যান ইসলামিক যারা ভাবে খুরশান, তার মধ্যে অনেকগুলো আইডিওলজি যারা আছেন, ওদের কি অ্যাক্টিভেট করবে। আস্তে আস্তে ধাপে ধাপে ওরা কি করবে, বাংলাদেশের ডিজিএফআই কে ওরা আইডেন্টিফিকেশন ট্রান্সফার করবে, কন্ট্যাক্ট ট্রান্সফার করবে। আর আমাদেরকে না জেনে, ওটা আমার মনে আছে চট্টগ্রামে যেটা এক্সপ্লোসিভ রিকভার হয়েছিল, ওখানে আইডি শেখানো হবে, আর ওই আইডি আমাদের কাছে আনা হবে, আর আমাদের এই যে ইকোনমি আছে, ওই ইকোনমিকে ধ্বস্ত করার জন্য একটা প্ল্যান বানাবে। কিন্তু বাংলাদেশের ভাই বোনরা তো ইনোসেন্ট, ওরা এইসব জিনিসের নয়। ওরা চায় যে বাংলাদেশের উন্নত হোক, ওরা চায় উল্লাস করুক, ওরা চায় যে বিশ্বে ওদের একটা পেহচান হোক। এটা ওরা জঙ্গি হিসাবে ওরা চিহ্নিত হতে চায় না। এই ডিজিআইএসআই যখন এসছেন, আজকে আমাদের বাংলাদেশের যেটা ভাবমূর্তি আছে, যে ইমেজ আছে, ওটা নষ্ট হয়ে যাবে। একটা ব্লাস্ট 2006 সালে বাংলা ভাই জেএমবি যেটা এরকম করেছিল, 300 ব্লাস্ট 1 আওয়ারের মধ্যে করেছিল। আর মনে আছে বিএনপি একজন লোক বলেছিলেন আমি কলকাতা দখল করব 4 ঘন্টায়। হোয়াট ইজ দিস কলকাতা দখল 4 ঘন্টায়? উনি তো একটা ব্রড কথা বলে দিলেন, অনেক বড় কথা বলে দিলেন। কলকাতা দখল করার জন্য লক্ষ লোক দরকার নেই। এখানে দখল করে এই ডিজিআইএসআই যে ট্রেনিং দেবেন, এক্সপ্লোসিভ ট্রেনিং দেবেন, ওয়েপন ট্রেনিং দেবেন, ওরা আস্তে আস্তে ইনফিল্ট্রেট যেতে আমাদের কাটা তার নেই, ওখান থেকে ঢুকবে ওরা। ওদের নিজের স্লিপার সেল আছে, যার মধ্যে ডিপ অ্যাসেটস আছে আইএসআই, ওরা যোগ হবে, ওরা একটা নতুন বানাবে, আর এই আমাদের কলকাতার আশেপাশে ওরা করবে, ব্লাস্ট করবে। আর দেখুন, মনে রাখুন, এইটা 20-30 আগেও আমাদের এখানে ব্লাস্ট হয়েছে। এই যে মৌলবাদী যারা আছে, আমি ওর নাম বলছি না কোন এমবেসিতে কোথায় কোথায় ওরা করলো, কিন্তু এই মৌলবাদীরা এখানে এসে ওরা মার্চ করবে, ওরা এখন বম বানাবে, আর আমাদের 20-30 জায়গা আপনারা বম ব্লাস্ট করলে বলুন তো কলকাতায় কোথায় দাঁড়াবে? আমাদের যে বাচ্চাগুলো আছে, আমাদের যে ইনোসেন্ট লোক আছে, ওরা কোথায় দাঁড়াবে এখন? এই ডিজিআইএসআই নিয়ে আসছেন, এইটা দুর্ভাগ্য নিয়ে আসছেন, ইনি ভায়োলেন্স নিয়ে আসছেন, ইনি ডিস্ট্রাকশনের মেসেজ নিয়ে আসছেন। তাই জন্য আমি আজকে আপিল করছি আমাদের মুক্তিযোদ্ধাদের, আমি আপিল করছি আমাদের ভাই বোনদের বাংলাদেশে, অপোজ হিম। আপনি কালা পতাকা নিয়ে ঢাকায় না নামুন, আপনি এয়ারপোর্টে কালা পতাকা নামিন, গো ব্যাক এর সিচুয়েশন দিন। আপনি এসব হতে দেবেন না। বাংলাদেশ আর্মি কম্পিটেন্ট,
আপনাদের বিজেপি কম্পিটেন্ট, আপনাদের আনসার কম্পিটেন্ট। এখন তো এই জায়গাটার আর কোনো উপায় নেই, কারণ যে খবর সূত্র মারফত আমাদের কাছে আসছে যে ঢাকার যে ক্যান্টনমেন্ট সেখানে তো আইএসআই অফিস করে বসে রয়েছে রীতিমতো, অনেক আগেই তো দখল করে নিয়েছে বাংলাদেশ আর্মিকে। দেখুন, এটা গুজব। প্রত্যেকটা এম্বাসিতে ওদের একটা যে পাসপোর্ট অফিসার আছে, ওরা ইন্টেলিজেন্স অফিসার। এটা আমেরিকা হোক বা যে কোনো ডেমোক্রেটিক হোক, ডিপোস্ট হোক, যেরকম কান্ট্রি হোক, ওদের ওদের অ্যাসেম্বলি, ওদের এম্বাসিতে বা কাউন্সিলরে যারা পাসপোর্ট দেয় ওরা ডেফিনেটলি লিঙ্কড উইথ দ্য এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি। এটা আপনি মেনে নিন, এটা আপনারা জানেন বা না জানেন, আমি এটা আজকে বলে দিচ্ছি আপনাকে। রাইট, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের পাকিস্তান সঙ্গে ভালো সম্বন্ধ ছিল। ওখানকার অফিসার বাংলাদেশে আসতো, বাংলাদেশের মিলিটারি অফিসার পাকিস্তানে যেত। কিন্তু এরকম যে ইউনুস 5 আগস্টের পর করেছেন, এরকম সিচুয়েশন ছিল না। তার মানে ওদের ভিসা নিয়ে রেস্ট্রিকশন ছিল, ওদের কমার্শিয়াল ফ্লাইট রেস্ট্রিকশন ছিল, মানে যে কোনো একটা শিপ আসলে ওটা দি সাবজেক্টেড টু ইয়োর চেক। কিন্তু এবার চেক হয়নি, ওটা চেক সরিয়ে দেওয়া হয়েছে। মানুষের জন্য ভিসার কোনো প্রবলেম হয়নি। তার মানে কি হলো, আনচেকড, আনব্রিডলড আপনি যে ইনফিল্ট্রেশন করাচ্ছেন, আপনি যে ওখানে লোককে ঢোকাচ্ছেন পাকিস্তান থেকে, ওরা একটা আইডিওলজি নিয়ে আসছে। ওরা ওখান থেকে আইডিওলজি ওইটাই তো নষ্ট করবে আমাদের বাংলাদেশকে। এই বাংলাদেশ যে আমাদের বলা হতো সাউথ এশিয়ার সব থেকে বড় ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, আমাদের থেকেও ভালো ওদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আপনি শিপ বিল্ডিং সব জায়গায় তো আপনি বলেন ওদের তো ইন্ডেক্সটা ভালো ছিল, ওদের পড়াশোনার ভালো, ওদের মহিলাদের দেখুন সম্মান কত ছিল, ওদের পার্লামেন্টে ওদের সিট রিজার্ভ করা ছিল, ওদের মর্টিলিটি রেট, লাইফ লঞ্জিভিটি, আপনি যে কোনো ইন্ডেক্সে কথা বলুন বাংলাদেশের, সবাইতে ওরা উঁচু ছিল। ওদের 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 সব থেকে বড় জিনিস জানেন, ওরা কোনোদিন কোনো অন্যায়, কোনো অত্যাচার ওরা সিট ঝুঁকিয়ে কোনোদিন অ্যাকসেপ্ট করতো না, ওরা প্রতিবাদ করতো। ওদের ব্লগার্সদের হত্যা করা হয়েছে বিকজ ওরা মৌলবাদীদের কথাগুলো অপোজ করেছে। এই বাংলাদেশের লোক, গর্বিত লোক, ওদেরকে আজকে ডিজিএফআই যে 20-30 জন লোক মিলে, এই যে আর্মি লোক, ডিফেন্স ফোর্সের লোক যারা 5 আগস্টে সফট কু করলো, ওরা এখন বাংলাদেশের একটা ইতিহাস বানাতে চলেছে। ওই ইতিহাসে জঙ্গিদের কোনো স্থান দেবেন না আপনারা। ওরা জঙ্গি নিয়ে আসবে, ওরা ট্রেনিং, এটা যা বললাম ওসব করে দেবে। জাহাজগুলো যে ঢুকেছিল, আপনার কাছে কি খবর রয়েছে? আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে জাহাজগুলো যেগুলো ঢুকলো পাকিস্তান থেকে এসে একদম সোজা চট্টগ্রাম বন্দরে, 53 বছর পর, 71-এর পরে এই জাহাজ আর ঢোকেনি, কি এসেছিল সেই জাহাজগুলোতে? ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। ওই জাহাজে চট্টগ্রাম যেটা ঢুকেছিল ওখানে কি আছে? নাম্বার 1, চট্টগ্রামে তো সেন্ট মার্টিন আছে, চট্টগ্রামেই আছে বিএনএস হাসিনা। জানেন কি, বাংলাদেশ নেভাল শিপ ইয়ার্ড কল শেখ হাসিনা, ওটা সাবমেরিন ইয়ার্ড। ওখানে কাউকে ঢুকতে দেওয়া নিষিদ্ধ ছিল, বিকজ ওখানে চায়না থেকে শেখ হাসিনাকে আমরা প্রোটেক্ট করার জন্য অনেক বড় প্রাইস দিয়েছি। শেখ হাসিনা কোনোদিন ভারতের সঙ্গে ছিলেন না, উনি চায়নার সঙ্গে ছিলেন। আপনি দেখুন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়নার যতগুলো প্রোগ্রাম ছিল ওর মধ্যে শেখ হাসিনা আমাদের সঙ্গে দাঁড়াননি।